সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য কেন রাজ্যপাল করে দিন না, কটাক্ষ রাজ্যপাল ধনখড়ের। উপাচার্য নিয়োগে ফের রাজ্যপালকে তোপ শিক্ষামন্ত্রীর। মেডিকেল কলেজে রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার, টিকাকর্মী নিরাপত্তারক্ষীদের হাতাহাতিতে উত্তেজনা, গেট দেরিতে খোলায় চিকিৎসা দেরিতে হওয়ার অভিযোগ, গ্রুপ জির কর্মীর মৃত্যু। দেশে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশেও ওমিক্রনের হদিশ, মহারাষ্ট্রে বাড়ছে সংক্রমণ, দিল্লিতে জারি নাইট কারফিউ। সিকিমের নাথুলায় প্রবল তুষারপাত, বরফের নিচে বিস্তীর্ণ এলাকা, উদ্ধার আটকে থাকা 1200 পর্যটক, গ্যাংটকে ফিরিয়ে আনা হয়েছে। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। মালদার হরিশ্চন্দ্রপুরে কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার, তৃণমূলের সঙ্গে তরজা বাম কংগ্রেসের। প্রথমে কথা কাটাকাটি, পরে তা হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেউচাপাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য। শনিবার রাতে হরিণশিঙ্গা থেকে ঝাড়খণ্ডের কাঠপাটি যাওয়ার পথে দেওয়াল ও গাছে পোস্টারগুলি দেখতে পান এলাকার মানুষ। সাদা কাগজের উপর লাল কালিতে হিন্দিতে লেখা পোস্টারগুলিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে থাকার কথা লেখা রয়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে সিপিআই মাওয়িস্ট। খবর পেয়ে মোহাম্মদবাজার থানার পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধারের আগেই কেউ বা কারা সেগুলি তুলে নেয়। শনিবারে মাও পোস্টার ঘিরে রবিবারও এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা পোস্টারগুলি দিয়েছিল বা আদৌ সেগুলি মাওবাদীদের কিনা তার তদন্ত করা হচ্ছে। দরজা ভেঙে জোড়া দেহ উদ্ধার হাওড়ার চ্যাটার্জি হাটে। মৃতের নাম গৌতম ও মৌসুমী মাইতি। স্ত্রী মৌসুমীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে স্বামী গৌতম আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ঝামেলা লেগেই ছিল। রবিবার দুপুরে তাদের মেয়ে আঁকা ক্লাস থেকে ফিরে এসে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। এলাকাবাসীকে ডাকলে পুলিশে খবর দেওয়া হয়। চ্যাটার্জিহাট থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে দুজনের দেহ উদ্ধার করে। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। মোবাইলগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা। এই ঘটনার পিছনে আর কোনো কারণ রয়েছে কিনা তা জানতে তদন্ত চলছে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতা মেডিকেল কলেজে। অভিযোগ, সার্ভিস কোয়ার্টারের এক ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাকে নিয়ে হাসপাতালে 5 নম্বর গেট দিয়ে ঢোকার সময় দেখেন দরজায় তালা ঝুলছে। এরপর একাধিকবার সিকিউরিটি গার্ডকে তালা খোলার অনুরোধ করলেও তিনি তা করেননি। উল্টে পরিবারের সদস্যদের বলা হয় 5 নম্বর গেট রবিবার সুপারের নির্দেশে বন্ধ থাকে। দরজা খোলা নিয়ে এই টালবাহানার মাঝে মৃত্যু হয় ওই রোগীর। এই খবর চাউর হতেই চিকিৎসায় গাফিলতির অভিযোগে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুরু হয় হাতাহাতি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম না করে উদয়ন গুহকে একহাত নিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তালগাছ সবসময় মাথা উঁচু করে থাকে, আর ওই নেতার ঝুলি থেকে বেড়াল যদি বের করি তাহলে মুখ লুকানোর জায়গা থাকবে না। তোমার ইতিহাস মুখস্থ আছে, মন্তব্য তৃণমূল নেতার। জানুয়ারি থেকে টেক্সটাইল সেক্টরে জিএসটি বাড়ছে। 5 থেকে 1 লাফে 12% হচ্ছে জিএসটি। তা নিয়ে সরব হল রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। ফের জিএসটি বৈঠক ডাকার দাবি তুলেছেন রাজ্যের আর্থিক উপদেষ্টা। টুইট বার্তায় তিনি লেখেন, মোদী সরকার 1 জানুয়ারি আরও একটি ভুল সিদ্ধান্ত নিতে চলেছে। টেক্সটাইল সেক্টরে জিএসটি 5% থেকে বাড়িয়ে 12% করা হয়েছে, যার ফলে 1.5 কোটি মানুষ কাজ হারাবেন। 1 লক্ষ ইউনিট বন্ধ হয়ে যাবে। আমজনতার উপর কোপ পড়ার আগে দ্রুত জিএসটি কাউন্সিল বৈঠক ডাকা হোক। রাজ্যের অর্থমন্ত্রী থাকাকালীন এর আগেও জিএসটি বৈঠক ডাকা নিয়ে সরব হয়েছিলেন অমিত মিত্র। ভুলবশত গ্রুপ লেফট, এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই। বিজেপি বিধায়কদের দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া প্রেক্ষিতে প্রতিক্রিয়া কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের। এই নিয়ে জল্পনা ওড়ালেন রানাঘাটের বিজেপির জেলা সভাপতিও। রাজ্যের শিক্ষামন্ত্রীকে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। রবিবার দার্জিলিং যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর করবেন, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল করে দিন না। কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। शिक्षा मंत्री जिनको मुझसे चर्चा करनी चाहिए थी, कह रहे थे मुख्यमंत्री को हम चांसलर बना देंगे। आप तो मुख्यमंत्री को चांसलर के साथ गवर्नर भी बना दीजिए, तभी शायद आपको शांति मिलेगी। ये आचरण अनुचित है।
বিধানসভা স্পিকারের সমালোচনায় রাজ্যপাল জগদীপ ধনখড় রবিবার রাজ্যপাল দার্জিলিং সফরের আগে বলেন, যতবার বিধানসভায় গিয়েছি জরুরি অবস্থার কথা মনে পড়েছে। আমার সব বক্তব্য ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ রাজ্যপালের। विधानसभा के अध्यक्ष को अपना आचरण मर्यादित रखना चाहिए। वो अपने अधिकार और उत्तरदायित्व दोनों से अनभिज्ञ। जब 2 बार विधानसभा में गया और संविधान के तहत अभिभाषण दिया, दोनों बार मुझे इमरजेंसी की याद आई, क्योंकि दोनों बार मेरा अभिभाषण ब्लैकआउट किया गया। जब विधानसभा गया, पहली बार निरीक्षण करने, जानकारी प्राप्त करने ताले लगे नहीं। जितनी जानकारी विधानसभा अध्यक्ष से मांगी गई है, आज तक एक भी उपलब्ध नहीं कराई गई है। তার কাছে বালি ও হাওড়া পুরসভা নিয়ে কোনো নথি, কাগজ ও চিঠি পেশ করা হয়নি। অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতে বলা হলো বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন। 2 পুরসভার বিল নিয়ে নিজের অবস্থান রবিবার স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কি বলছেন শুনব। हावड़ा के बारे में राज्यपाल के समक्ष मैं पुरजोर से कह रहा हूं, राज्यपाल के समक्ष कोई कागज, कोई पत्रावली, कोई डिस्कशन, कोई विवेचन हावड़ा म्यूनिसिपैलिटी के विभाजन का और बाली के क्रिएशन का नहीं आया है। और जो बिल मेरे समक्ष आया है, जिसके बारे में मुझे आप लोगों के माध्यम से पता लगा है, কুলতলিতে বাঘের দেখা এখনো অধরা রয়্যাল বেঙ্গল। তার মধ্যেই আবারও বাঘের গর্জন শুনে কার্যত তড়িঘড়ি পালাতে গিয়ে পড়ে পায়ে চোট পান মোতালেক মোল্লা নামে এক ব্যক্তি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো খাঁচাবন্দি হয়নি কুলতলির বাঘ। দীর্ঘ 4 দিন ধরে ম্যানগ্রোভের জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তার পায়ের ছাপ দেখে অবস্থান বোঝার চেষ্টা করছেন বনকর্মীরা। তাদের তরফে 2টি খাঁচা বসানো হলেও এখনো দেখা নেই বাঘের। বন দফতর সূত্রে খবর, কুলতলির কেল্লার জঙ্গল থেকে আবার মধুখালী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাঘটি। শনিবার যে এলাকাটি জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল, রবিবার সেই জাল খুলে অন্যত্র বাঁধা হয়েছে। বাঘটিকে বাগে আনতে যাবতীয় ব্যবস্থা করেছে বন দফতর। মোবাইলে সেলফি তোলা নিয়ে হুড়োহুড়ির ছবি প্রায়শই দেখা যায়। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার খবরও পাওয়া যায়। নিরাপদে সেলফি তুলতে শহরবাসীকে এবার সেলফি জোন উপহার দিল কোচবিহারের তুফানগঞ্জ পুরসভা, সেই সঙ্গে ড্রিম বিউটি পয়েন্ট। অসম বাংলা সীমান্ত লাগোয়া তুফানগঞ্জ পুরসভার পঞ্চানন বর্মার শিশু উদ্যানে হয়েছে ড্রিম বিউটি পয়েন্ট ও সেলফি জোনে ক্যামেরাবন্দি করতে ভিড় জমিয়েছেন তুফানগঞ্জ শহরের মানুষ। শনিবার সেলফি জোনের উদ্বোধন করেন পুর প্রশাসক ইন্দ্রজিৎ ধর। এছাড়াও তুফানগঞ্জ শহরের প্রবেশের মুখে থানা মোড় লাগোয়া আরও একটি সেলফি জোন। এখন সময় একটা বিরতির পর থাকছে। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরের 15টি খবরে। নাগাল্যান্ডে আফস্পা প্রত্যাহার নিয়ে কমিটি গঠন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর টুইট করে জানালেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। এই বৈঠকে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী তথা উত্তর পূর্বের বিজেপির প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রের খবর, যেই কমিটি গঠন করা হবে তাতে থাকবেন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিরা, সেই সঙ্গে নাগাল্যান্ড পুলিশের প্রতিনিধিরাও থাকবেন। 45 দিনের মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই বিতর্কিত আফস্পা প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসেম্বরের প্রথম দিকেই মন জেলায় জঙ্গি সন্দেহে সেনাবাহিনীর গুলিতে প্রাণ যায় 14 জন নিরীহ মানুষের। তারপর থেকেই উত্তর পূর্বে বিতর্কিত সেনা আইন তথা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রত্যাহারের দাবি জোরালো হয়। কমিটি গঠন করে পর্যালোচনার মধ্য দিয়ে আপাতত সেই পথেই কেন্দ্রীয় সরকার হাঁটতে চলেছে বলে ইঙ্গিত। দেশবাসীকে বড়দিনের উপহার শনিবার দিয়েছেন নরেন্দ্র মোদী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যকর্মী ও করোনা জয়ীদের জন্য ঘোষণা করেছেন বুস্টার ডোজ। সেই সঙ্গে 15 থেকে 18 বছর বয়সীদের নতুন বছরে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে মোদীর মুখে সেই ওমিক্রন বার্তা। সকলকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। हमें ये भी ध्यान रखना है कि कोरोना का एक नया वेरिएंट दस्तक दे चुका है। पिछले 2 वर्षों का हमारा अनुभव है कि इस वैश्विक महामारी को परास्त करने के लिए एक नागरिक के तौर पर हमारा खुद का प्रयास बहुत महत्वपूर्ण है। ये जो नया ओमिक्रॉन वेरिएंट आया है, उसका अध्ययन हमारे वैज्ञानिक लगातार कर। 84তম মন কি বাতে করোনার বিরুদ্ধে ভারতবাসীর ঐক্যবদ্ধ লড়াইকে কুর্নিশ জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, 100 বছরে করোনার বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই করেছে ভারতবাসী। এই লড়াই ভারতীয় জনশক্তিকে বুঝিয়ে দিয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। মন কি বাত অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় বিপিন রাওয়াত সহ অন্যান্যদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। নতুন বছরে দেশের প্রতিটি মানুষকে নতুন কিছু করে দেখানোর ব্যাপারেও অনুপ্রাণিত করেন নরেন্দ্র মোদী। বুস্টার ডোজ নিয়ে রাহুল গান্ধীর পরামর্শ মেনে নিল কেন্দ্র। রবিবার টুইট করে কংগ্রেস সাংসদ লেখেন, করোনা ও ওমিক্রন রুখতে তিনি মোদী সরকারকে বুস্টার ডোজের যে প্রস্তাব দিয়েছিলেন তা মেনে নিয়েছে কেন্দ্র। এর জন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। টুইটে রাহুল লেখেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রত্যেক দেশবাসী যেন বুস্টার ডোজ পায়, মোদী সরকারকে সেটিও নিশ্চিত করতে বলেছেন রাহুল। শনিবারই ষাটোর্ধ্বদের পাশাপাশি কোমরবিডিটি রয়েছে এমন মানুষ, স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের জন্য বুস্টার ডোজের দাওয়াই দিয়েছিলেন মোদী। এর আগে গত 22 ডিসেম্বর টুইট করে রাহুল গান্ধী প্রশ্ন করেছিলেন, দেশের সিংহভাগ জনতা এখনও করোনার 2টি টিকা নেননি, কিভাবে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হবে? কংগ্রেস সাংসদের এই টুইটের পরই কি টনক নড়েছে কেন্দ্রের? তাই কি তড়িঘড়ি বুস্টার ডোজের দাওয়াই দিলেন মোদী? উঠছে প্রশ্ন। ফিরিয়ে আনা হবে না কৃষি আইন। নিজের বক্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তার দাবি, শুক্রবার নাগপুরের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, কৃষি আইন নিয়ে সরকার এক ধাপ পিছিয়েছে, এক ধাপ এগিয়ে যাবে বলে, যার অর্থ কেন্দ্র ভালোর জন্য কৃষি আইন করেছিল, কিন্তু কিছু কারণে তা ফিরিয়ে নেওয়া হয়, তবে ফের তা লাগু করা হবে। কৃষকদের পাশে থাকবে সরকার। তোমরের কথায় বারে জল্পনা। কৃষিমন্ত্রীর কথাকে হাতিয়ার করে আসরে নামে কংগ্রেস। হাত শিবির বলে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পর কেন্দ্র ফের ফিরিয়ে আনতে পারে কৃষি আইন। তারপরই এই সাফাই তাঁর। তবে কি ভোটের কথা মাথায় রেখেই কৃষি আইন লাগুর ইঙ্গিত দিয়েও ডিগবাজি খেলেন তোমর? প্রশ্ন রাজনৈতিক মহলের। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের উপরে ক্ষুব্ধ আরএসএস। ধর্মান্তকরণ বিল বিধানসভায় পাশ হয়ে গেলেও উচ্চকক্ষে তা বাধার মুখে পড়েছে। শাসক দলের সংখ্যাগরিষ্ঠতার অভাবে উচ্চকক্ষে পাশ করানো সম্ভব হয়নি। তা নিয়েই দলের ভেতরে শুরু হয়েছে কোন্দল। বিজেপি শাসিত কর্ণাটকে জোর করে ধর্মান্তর করার বিরুদ্ধে বিল নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বলপূর্বক ধর্ম পরিবর্তন করা হলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। 3 থেকে 10 বছরের সাজাও হতে পারে। কর্ণাটক বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে এই বিল, তবে উচ্চকক্ষে তা পাশ হয়নি। শাসক দলের তরফে কম সংখ্যক সদস্য উপস্থিত থাকায় এবং সব বিরোধীরাও হাজির না থাকায় তা মুলতবি করে দেওয়া হয়। বিল পাশ স্থগিত হওয়ায় বাসবরাজ বোম্বাই সরকারের উপরে ক্ষোভ উগরে দিয়েছে আরএসএস। ফের চার্চে হামলা। হরিয়ানার আম্বালায় রিডিমার চার্চে হামলা চালালো দুষ্কৃতীরা। বড়দিনের রাতে 2 দুষ্কৃতী পবিত্র চার্চে ঢোকে, স্ট্যাচু ভাঙচুর করে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। ফুটেজে দেখা যাচ্ছে 2 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী লাঠি হাতে চার্চে ঢুকছে। আম্বালা সদর থানার অফিসার নরেশ ঘটনার বর্ণনা দিয়েছেন। 1848 সালে ব্রিটিশ শাসনে তৈরি হয় এই পবিত্র রিডিমার চার্চ। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা কার্যালয় কার্নাল থেকে আম্বালায় নিয়ে যাওয়া হয়। শহরে যখন বাড়ছে পারা, ছাঙ্গু তখন ঠান্ডা ঠান্ডা কুল। সিকিমের ছাঙ্গু লেকে রবিবার ফের তুষারপাত, রাস্তাতেও পুরো বরফ। সকাল 11টা থেকে পর্যটকরা আটকে পড়েন। 250 থেকে 275টি গাড়ি বরফের কারণে আটকে পড়ে। আটকে থাকা পর্যটকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনা। গাড়ির মধ্যে থাকলেও পর্যটকদের দেদার খুশি। বরফের জন্যই তো সিকিম পারি। তুষারপাত শুরু হতেই তাই পর্যটকরা খুশিতে ডগমগ। সলমান খানের ভক্তদের জন্য স্বস্তির খবর। এখন অনেকটাই ভালো আছেন ভাইজান। জন্মদিন উপলক্ষে একদিন আগে থেকেই পানভেল ফার্ম হাউসে পৌঁছে গিয়েছিলেন সলমান খান। রোববার ভোরে এই বাগান বাড়িতে সাপের কামড় খান সলমান। ভাইজান এই বাগান বাড়িতে নিজে হাতেই চাষাবাদ দেখাশোনা করেন। এমনই কিছু দেখাশোনা করার সময় তার হাতে সাপ কামড়ে দেয়। তড়িঘড়ি অভিনেতাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায় সাপটি মোটেও বিষধর ছিল না। তবুও ডাক্তাররা সলমানকে অ্যান্টিভেনাম ওষুধ দেন। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। এদিন বেলা গড়াতেই বাড়ি ফিরে যান সলমান খান। ডাক্তারদের মতে অভিনেতা বর্তমানে সম্পূর্ণ বিপদমুক্ত। প্রতি বছরের মতো এই বছরও সলমান খান বন্ধু ও পরিবারকে নিয়ে জন্মদিন পালন করার কথা পরিকল্পনা করেছেন। এখন এই পরিকল্পনার কোনো পরিবর্তন হয় কিনা সেদিকেই নজর থাকবে নেটিজেনদের। কর্ণাটকে ফের নৈশ কারফিউ। আগামী 28 ডিসেম্বর থেকে 10 দিনের জন্য দক্ষিণের এই রাজ্যে জারি হতে চলেছে এই নৈশ কারফিউ। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেন, রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বেরোনো যাবে না বাইরে। এর পাশাপাশি নতুন বছর উপলক্ষে কর্ণাটকের বেশ কয়েকটি এলাকায় কড়া কোভিড বিধি জারি করেছে সরকার। জনবহুল এলাকায় থাকবে 144 ধারা। বন্ধ জলসা, পার্টি, ডিজে বাজিয়ে অনুষ্ঠান। হোটেল, রেস্তোরাঁ, পাবগুলিতে 50% বেশি উপস্থিতিতে মানা। মন্ত্রী জানান, করোনা ও ওমিক্রনের বাড়বাড়ন্ত রোধেই এই পদক্ষেপ। 10 দিন পর পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
বর্ষবরণের আবহে দেশে মাথাচাড়া দিচ্ছে ওমিক্রন উদ্বেগ। সংক্রমণের ভয়াবহতা আঁচ করে আসরে নামেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছর শেষে মন কি বাত অনুষ্ঠানে ওমিক্রন প্রসঙ্গ তুলে সকলকে সতর্কতা অবলম্বন করার আর্জিও জানান। এমন পরিস্থিতিতে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েই চলেছে। এবার প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশেও। জিনোম সিকোয়েন্সিং পরীক্ষায় 8 জনের শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গিয়েছে। এরা প্রত্যেকেই বিদেশ ফেরত। 3 জন আমেরিকা, 2 জন ব্রিটেন ও তানজানিয়া এবং 1 জন ঘানা থেকে ফিরেছেন। 6 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 2 জন উপসর্গহীন, তাদের চিকিৎসা চলছে। এদিকে কানাডা থেকে হিমাচল প্রদেশে ফেরত এক মহিলারও জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শনিবারই নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট নিয়ে দেশে ফিরেছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা আরও 3 জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রিটেন সরকারের নতুন নির্দেশিকা। ব্রিটেনে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। 24 ঘন্টায় সংক্রমণ সেখানে 1 লক্ষ ছাড়িয়েছে। বড়দিনের শেষে কড়া নির্দেশিকা বরিস জনসন প্রশাসনের। ওয়েলস, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডে জারি করা হয়েছে এই নতুন নির্দেশিকা। সোমবার এই নিয়ে বরিস জনসন তার ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা যাচ্ছে। পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। ওয়ার্ক ফ্রম হোম, মাস্ক পরা, বাধ্যতামূলক টিকাকরণ সহ একাধিক নিয়ম লাগু হয়েছে। আজ রবিবার থেকেই জারি হয়েছে এই নিয়ম। বন্ধ হতে চলেছে নাইট ক্লাবগুলি। পাব, রেস্তোরাঁ, সিনেমায় 6 জন, ঘরোয়া অনুষ্ঠানে 30 জন এবং আউটডোর ইভেন্টে সর্বোচ্চ 50 জনের জমায়েত হওয়ার নির্দেশ প্রশাসনের। ফিরল জুনিয়রের স্মৃতি। গোলকিপারের সঙ্গে সংঘর্ষের পরে মাঠে মৃত্যু ফুটবলারের। ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার ঘরোয়া লিগে। খেলা চলাকালীন নিজের দলের গোলকিপারের সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ পরে মৃত্যু হয় আলজেরিয়ার ফুটবলার সোফিয়ানি লকারের। তিনি এইমসি সাইদার অধিনায়ক। বয়স 28 বছর। সংঘর্ষের পর মাঠেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পর ফের খেলা শুরু করেন তিনি, কিন্তু মিনিট 10 পর মাঠে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাস্তাতেই মৃত্যু হয় তার। চিকিৎসকদের বক্তব্য, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে লকারের। মৃত্যুর খবর আসার পরেই বন্ধ হয়ে যায় খেলা। কান্নায় ভেঙে পড়েন 2 দলের ফুটবলাররা। 2004 সালে ফেডারেশন কাপের ফাইনালে মোহনবাগানের গোলকিপার সুব্রত পালের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ডেম্পোর ব্রাজিলীয় ফুটবলার জুনিয়রের। সেই স্মৃতি ফিরে এলো আলজেরিয়ায়। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা সকলের বিরুদ্ধেই ছিল 100 রান। শুধু বাকি ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। রবিবার সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে সেই 100 রানটা চলে এলো লোকেশ রাহুলের ব্যাট থেকে। রোহিত শর্মা না থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লোকেশ রাহুল। দায়িত্ব পেয়ে মাঠে নামার পর প্রথম দিনেই বুঝিয়ে দিলেন দায়িত্বের ভার বইতে প্রস্তুত তিনি। এর আগে 2018 সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন কেএল রাহুল। তখন ছিল নেহাতি 19। 3টি টেস্টের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে সুযোগ পেয়েছিলেন। 2টি টেস্টে তার রান ছিল 10, 4, 0, 16। এবারে তিনি পরিণত প্রথম দিনে করলেন অর্ধশত রান, সঙ্গে করলেন একগুচ্ছ রেকর্ড। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ওয়াসিম জাফরের পরে দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। একই সঙ্গে ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ও সেঞ্চুরিয়ানে দ্বিতীয় ব্যাটার হিসেবে ময়ঙ্ক আগরওয়ালকে নিয়ে ওপেনিং 100 রানের বেশি পার্টনারশিপ করলেন তিনি। বক্সিং ডে টেস্টে লোকেশ রাহুলের 100 রান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দিনে আত্মবিশ্বাস বাড়ালো ভারতের। ব্রিসবেন, অ্যাডিলেডের পর এবার মেলবোর্ন। অ্যাশেজের তৃতীয় টেস্টেও চালকের আসনে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে মাত্র 65.1 ওভারে 185 রানে ইংল্যান্ডের ইনিংস শেষ। শুরুতেই ইংল্যান্ডকে ধাক্কা দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। 61 রানের মধ্যে ইংল্যান্ডের প্রথম 3টি উইকেট তুলে নেন প্যাট কামিন্স। ইংল্যান্ড অধিনায়ক জো রুট করলেন অর্ধশত রান। তাকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। অধিনায়ক জো রুট ও জনি বেয়ারস্টো ছাড়া আর কোনো ইংল্যান্ডের ব্যাটারি অজি বোলারের সামনে রুখে দাঁড়াতে পারলেন না। চা বিরতির পর ব্যাট করতে নামলে 1 উইকেটে 61 রান করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার জেমস অ্যান্ডারসনের বলে আউট হলেন। ক্রিজে আছেন মার্কাস হ্যারিস ও নাথান লিয়ান। তবে প্রথম দিনের ম্যাচের গতিবিধি দেখে অনুমান করা যায় মেলবোর্নের তৃতীয় টেস্টে অ্যাশেজ সিরিজ জিততে বদ্ধপরিকর প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এদিকে বক্সিং ডে টেস্টে মেলবোর্নের গ্যালারিও ছিল উৎসব মুখর। ইংল্যান্ডের একের পর এক উইকেট পড়তে দেখে অজি দর্শকরা আনন্দে মেতে ওঠেন। ইংল্যান্ডের উইকেট পড়তেই
প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের নামে গানের তালে নাচতে থাকেন রং বেরঙের অজি দর্শকরা। তবে উল্টো ছবিও ধরা পড়ল সেখানে। অজি বোলারদের সামনে ইংল্যান্ড ব্যাটারদের আত্মসমর্পণ করতে দেখে গোমরা মুখে বসেছিলেন ইংরেজ সমর্থকরা। দীনেশ কার্তিকের 100 রানেও বাঁচল না তামিলনাড়ু। তামিলনাড়ুকে 11 রানে হারিয়ে প্রথমবার বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হল হিমাচল প্রদেশ। ভিজেডি নিয়মে জয় পেল হিমাচল প্রদেশ। টসে জিতে তামিলনাড়ুকে প্রথম ব্যাট করতে পাঠায় হিমাচল প্রদেশ। পঙ্কজ জয়সওয়াল ও ঋষি ধাওয়ানের বোলিংয়ের ধাক্কায় টলমল করে তামিলনাড়ু। এই সময় দলের হাল ধরেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। 103 বলে 8টি 4 ও 7টি 6-এর সাহায্যে 116 রান করেন দীনেশ কার্তিক। 314 রান করেন তামিলনাড়ু। 315 রানের লক্ষ্যমাত্রা নিয়ে যোগ্য জবাব দিতে থাকে হিমাচল প্রদেশ। আলো কমের জন্য বোর্ডের ভিজেডি নিয়মে হিমাচলকে জয়ের জন্য 289 রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। হিমাচল প্রদেশের ব্যাটার শুভম আরোরার দুরন্ত ব্যাটিংয়ের জন্য জিততে অসুবিধা হয়নি তাদের। শুভম আরোরা 136 রানে অপরাজিত থেকে প্রথমবার বিজয় হাজারে ট্রফি জিতে নেয় হিমাচল প্রদেশ। ফাইনালের সেরা ব্যাটার শুভম আরোরা। রবিবার থেকে শুরু হলো কলকাতায় 13 দলের আই লিগ। মোহনবাগান মাঠে উদ্বোধনী ম্যাচে নেমেছিল ইন্ডিয়ার অ্যারোজ ও ট্রাউ। কল্যাণী স্টেডিয়ামে গোকুলাম কেরালা এফসি ও চার্চিল ব্রাদার্স। ট্রাউ ও ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচটি গোল শূন্য অবস্থায় শেষ হয়। অন্যদিকে গোকুলাম 1-0 গোলে হারায় চার্চিল ব্রাদার্সকে। ম্যাচের 14 মিনিটে শরীফ মোকান্দের করা একমাত্র গোলে জয় পেল গোকুলাম এফসি। সোমবার আই লিগের অভিযান শুরু মোহামেডান স্পোর্টিং। নৈহাটি স্টেডিয়ামে দিল্লির সুদেবা এফসির বিরুদ্ধে নামবে মোহামেডান। 40 বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার মোহামেডান স্পোর্টিংয়ের পাখির চোখ আই লিগ চ্যাম্পিয়ন হওয়া। ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে চান মোহামেডানের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশেভ। সেঞ্চুরিয়ানের প্রথম দিনের শেষে ফ্রন্ট ফুটে ভারত। বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের রান 3 উইকেটে 272। সেঞ্চুরিয়ানে সেঞ্চুরি করলেন কেএল রাহুল। 122 রানে কেএল রাহুল ও 40 রানে অজিঙ্ক্য রাহানে অপরাজিত আছেন। আবার ব্যর্থ চেতেশ্বর পূজারা। তিনি 0 রানে লুঙ্গি এগিডির বলে ক্যাচ আউট হলেন। বড় রান পেলেন না অধিনায়ক বিরাট কোহলি। মাত্র 35 রানেই ফিরে যান ভারতীয় অধিনায়ক। ভারতের বিরুদ্ধে 3 উইকেট নিলেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনডিগি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ভারত অধিনায়কের সিদ্ধান্ত যে নির্ভুল ছিল প্রথম দিনের রানেই সেটা বোঝা গেল। ওপেনিংয়ে কেএল রাহুল ও ময়ঙ্ক আগরওয়ালের জুটি দক্ষিণ আফ্রিকার সবুজ পিচ ব্যাটে আধিপত্য দেখায়। 60 রানে লুঙ্গির বলে এলডব্লিউ হয়ে ফিরে যান। প্রথম দিনের শেষে 3 উইকেটে ভারতের 272 রানে এলো স্বস্তি। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।